আজকের আলোচনা শুরুর একেবারেই প্রাক লগ্নে আমার পরম গুরু স্বর্ণীল চরণ যুগলে আমার প্রণাম জানাই। আর আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার বন্ধুবর্গ, পরমপিতার ভক্তবৃন্দকে আমি আমার অকপট, অমলিন, আন্তরিক ভালোবাসা ও সম্মান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা আর মূল বিষয়বস্তু হলো যে আজকের আমরা দেখছি সমাজ এবং দেশ একটা প্রচণ্ড হিংস্রতা, লোভ, লালসা শিকার হয়ে গেছে। মানুষ আর কোনো দিকে তাকাতে চাইছে না। ফলে মানুষ আজকে যেন কেমন বদলে গেছে। আজকের সমাজ আর আজ থেকে 20 বছর আগের সমাজ বা 25 বছর আগের সমাজ ছিল অন্যরকম। আমরা আমাদের ছোটবেলায় যে সবুজ পৃথিবী দেখেছি, মানুষের মন যে সবুজ ছিল, পারস্পরিক যে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, খোলা মনে মানুষের সঙ্গে মেশা যেত, এখন সেটা যেন কোথায় চলে গেছে। এখন ঠিক উল্টো পথের শরিক হয়েছে মানুষ। তা এটা কেন, সে প্রসঙ্গে একটু আলোচনা আপনাদের সাথে করব। এই সম্পর্কে আলোচনা অত্যন্ত দীর্ঘ, কিন্তু অত বড় ব্যাপক আলোচনা করার পরিসর নেই। তাই আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে আসল বস্তুটা রাখব। এটাই হলো আজকের আলোচনার প্রেক্ষাপট। মানুষ জন্মায় কিভাবে বা কি নিয়ে আসে? মানুষ যখন জন্ম নেয়, তার শরীর কিন্তু কমপ্লেক্স বা প্রবৃত্তি দিয়ে তৈরি থাকে। তা প্রবৃত্তিটা কি জিনিস? প্রবৃত্তি হলো কোনো কিছু কর্মে লিপ্ত হওয়া বা কোনো কিছু চিন্তায় লিপ্ত হওয়ার যে ইচ্ছা, সেটাকে বলে প্রবৃত্তি। প্রবৃত্তি কিন্তু অসংখ্য। আমরা 6টা কমপ্লেক্সের কথা সাধারণত শুনি বা বলি, তা কিন্তু নয়। এই কমপ্লেক্সগুলোর একটার সঙ্গে আরেকটা পাঞ্চিং হয়ে আরেকটা নতুন ধরনের কমপ্লেক্স তৈরি করে। তাহলে আমাদের এই যে প্রবৃত্তিগুলো থাকে, এই প্রবৃত্তিগুলো কিসের মধ্যে দিয়ে আমাদের মনের মধ্যে ওয়ার্ক করে? ঠাকুর বলছেন, আমাদের যে সত্তা, সেটা থাকে প্রবৃত্তি সমন্বিত সত্তা। কারণ সাধারণ মানুষ তো, জীবকোটি মানুষ তো জীবত্ব নিয়ে জীবন কাটায়। জীবত্ব মানে পশুত্ব। তা প্রবৃত্তি সমন্বিত সত্তা থাকে। আর কি থাকে? বাইরের অবজেক্টিভ ওয়ার্ল্ড, মানে বাইরের বস্তুগত দুনিয়া। সত্তার ভেতর থাকে কি? বাঁচার ইচ্ছা, উপভোগ করার ইচ্ছা, কর্ম করার ইচ্ছা। এগুলো সত্তার মধ্যেই থাকে। তা এই যে ইচ্ছেগুলো আছে, এই ইচ্ছেগুলোর জন্য মানুষ কি করে? দুনিয়াকে এনজয় বা উপভোগ করতে চায়। কিন্তু উপভোগ করতে গিয়ে কমপ্লেক্সের আওতার মধ্যে মানুষ পড়ে যায়। তা কমপ্লেক্সের আওতায় যে মানুষ পড়ে, সেটা কেন? কমপ্লেক্সের একটা দুর্নিবার আকর্ষণ আছে, একটা ইমিডিয়েট বা বলা চলে যে তাৎক্ষণিক একটা আনন্দ আছে, একটা ইমিডিয়েট আনন্দ আছে। এই ইমিডিয়েট আনন্দটা মানুষকে আকর্ষণ করে ওই কমপ্লেক্সটা দ্বারা কাজ করার দিকে। তাহলে এই যে কমপ্লেক্সগুলো কাজ করছে, কি কমপ্লেক্স? ধরুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা কমপ্লেক্স হলো ফান্ডামেন্টাল বা বেসিক বা মৌলিক কমপ্লেক্স। এই মৌলিক কমপ্লেক্সগুলো থেকে অনেক কমপ্লেক্সের জন্ম হয়, বহু রকম কমপ্লেক্সের জন্ম হয়। একটা মানুষকে আমার ভালো লাগে না, সেই ভালো না লাগার কমপ্লেক্সটা। মনের ভেতর হয়তো ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, হীনমন্যতা আছে, হয়তো সে আমার থেকে সব দিক থেকে উঁচু, শিক্ষায়, বিদ্যায়, দর্শনধারিত্বে বা অর্থে,
বা সমাজের বুকে সম্মানের দিক থেকে সে যেহেতু উঁচু, আমি তাকে সহ্য করতে পারি না। এইটাই হলো আরেকটা কমপ্লেক্স। তা পরে নিন্দা করা ভীষণ ডেঞ্জারাস কমপ্লেক্স। এতে নিজের মনটা ক্রমশ বিষাক্ত হয়ে ওঠে। এমনি নিন্দে করতে করতে কোনো মানুষকেই আর ভালো লাগবে না, সবার বিরুদ্ধে মনটা কাজ করবে। একটা ভালো কাজ কেউ যদি করে, আমি তার মধ্যে তখন কিন্তু খুঁজে বেড়াবো কোথায় ভুল আছে, কোথায় ত্রুটি আছে, বা এই কাজটা ঠিক না, নিয়ে আমি নিন্দে করব। এই সব কমপ্লেক্সগুলো আমাদেরকে রাত দিন অহর্নিশি কিন্তু মনের মধ্যে অ্যাটাক করছে, আক্রমণ করছে। মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের কথা বলছি, তারা কিন্তু এই কমপ্লেক্স ছাড়া থাকতে পারে না। সবসময় মনের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স তার কাজ করতে থাকে। তো এই কাজ যে করে কমপ্লেক্স মনের মধ্যে, তা এই কাজ কিন্তু সে করেই যাবে। তার একটা ফাংশন, এই ফাংশন নিয়ে সে থাকে। এবার কেউ যদি বলে কমপ্লেক্স কেন আছে, কমপ্লেক্স না থাকলে আমরা দুনিয়াটাকে এনজয় করতে পারতাম না। কাম না থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম জন্ম নিত না। তাহলে এইরকম প্রত্যেকটা কমপ্লেক্সের পজিটিভ সাইড আছে। ক্রোধ না থাকলে আমার নিজের অন্যায়ের প্রতি আমি ক্রোধ দেখাতে পারতাম না। ঠাকুর বলছে নিজেকে কখনো কম্প্রোমাইজ করবি না। নিজের যে কোনো অন্যায়কে সব সময় তাড়িয়ে দেওয়ার জন্য তার প্রতি তোর যেন ক্রোধ থাকে। তা ক্রোধটা কিন্তু ওই জন্য, অন্য লোকের প্রতি ক্রোধ নয়। আবার আত্মরক্ষার্থে অনেক সময় প্রয়োজন হয়, সেটাও আবার আছে, সেটা একটু অন্য কথা। তা এই প্রবৃত্তিগুলো এখন খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে, ভীষণ সক্রিয় হয়ে উঠেছে। দয়াল চলে যাওয়ার আগে বলেছিলেন, দেখা যাক কি হয়, প্রবৃত্তি এবার দাপিয়ে বেড়াবে। এই যে কথাটা বলেছেন, আজকে তিনি চলে যাওয়ার বেশ কিছু বছর বাদে 1969 সালে তাঁর ডিমাইস হয়েছে, মহাপ্রয়াণ ঘটেছে। 69 থেকে আজকে 2024, এই অল্প কিছু বছরের মধ্যে আমাদের জগৎটা, আমাদের দুনিয়াটা কেমন বদলে গেছে। তো এই সমস্ত কমপ্লেক্স যে কাজ করে, এই কমপ্লেক্সগুলো কাজ করে কিসের ভেতর দিয়ে? ওই যে বললাম আগে, অবজেক্টিভ ওয়ার্ল্ড থেকে যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমরা পাচ্ছি। একটা মহিলা চলে গেল, তার মাথার চুলের বা কোথাও সেন্ট আছে, সুন্দর গন্ধ, সেটা অ্যাট্রাক্ট করলো, পেছন ফিরে ফিরে দেখলাম। অর্থাৎ শব্দ, গন্ধ কিন্তু আমাকে আকর্ষণ করলো। কোনো একটা শব্দে আমি আকর্ষিত হয়ে উঠলাম। যেমন ধরেন মিউজিক হবে, আমার মনটা তেমন হবে। গানের বা মিউজিকের তো অনেক রকম আছে। কিছু কিছু মিউজিক আছে মানুষের মনটাকে বিব্রত করে দেয়, খারাপ দিকে নিয়ে যায়। ওই মিউজিক অনেকক্ষণ শুনলে পরে মনটা আবিষ্ট হয়ে যায় এবং সেদিকেই আমরা চলে যাই। এইভাবে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সমস্ত দুনিয়ার যত বস্তু আছে, সেই বস্তুর এই সমস্ত ভেতরে এই সমস্তগুলো আছে। পঞ্চ তন্মাত্রা বলে আমাদের শাস্ত্রে। এই তন্মাত্রার ভেতর দিয়েই কিন্তু বাইরের ওয়ার্ল্ডটা আমাদের ভেতরে ঢুকছে, বাইরের জগৎটা আমাদের ভেতরে ঢুকছে এবং কাজ করছে আমাদের মনের ভেতর দিয়ে। এই কমপ্লেক্সের খেলা কিন্তু সাংঘাতিক খেলা। আজকে তাকিয়ে দেখুন, আমরা চতুর্দিকে যা দেখতে পাচ্ছি, প্রতিদিন যা সংবাদে যা দেখছি, ভয়ঙ্কর কাম কমপ্লেক্স একটা মানুষের মাথাটাকে খেয়ে ফেলেছে, কুড়ে কুড়ে খেয়ে গিয়েছে। দিশাহীন হয়ে গেছে মানুষ। তার সঙ্গে আছে লোভ। লোভ একটা মারাত্মক কমপ্লেক্স। লোভে মানুষ কি না করে, সবকিছুই করতে পারে। যে কোনো অপরাধমূলক কাজের মধ্যে জড়িয়ে পড়ে লোভে। সে টাকার লোভ হতে পারে, অন্য যে কোনো লোভ হতে পারে। একটা মহিলার প্রতি লোভ হয়তো সে এমন একটা কাণ্ড করে বসলো যে তার জীবনটা চিরকালের মতো, এই জীবনের মতো ধ্বংস হয়ে গেল। তাহলে এই যে বিভিন্ন ধরনের কমপ্লেক্সগুলো আমাদের মনের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রবৃত্তিগুলো আমাদের মনের মধ্যে দিয়ে কাজ করে, সেগুলো নিয়ে কিন্তু ঠাকুর খুব চর্চা করেছে। আর সারা জীবনের যত চর্চা, তার মূল কেন্দ্র ছিল বিবাহ নীতি আর এই কমপ্লেক্স বা প্রবৃত্তি। মানুষকে প্রবৃত্তি মুক্ত করার জন্য তিনি সারা জীবন খুব চেষ্টা করে গেছেন।
হলো কি না হলো একটা অন্য প্রশ্ন, কিন্তু চেষ্টা করে গেছে, আজীবন চেষ্টা করে গেছে। তিনি বলছেন যে এই এই কমপ্লেক্স সৃষ্টি হয়েছে কোথা থেকে? ঠাকুর বলছেন যে মূল হচ্ছে যৌন প্রবৃত্তি বা সেক্স কমপ্লেক্স, অর্থাৎ কাম কমপ্লেক্স, সেক্স কমপ্লেক্স। এই সেক্স কমপ্লেক্স হলো মূল, তিনি বলছেন। তার কথাই আমি আপনাদের শোনাচ্ছি। তার থেকেই অর্থ লোলুপতা, টাকার উপর লোভ, ভয়ঙ্কর লোভ, আর অহমিকা, অহংকার আসে। মেয়ে মানুষের জন্যই টাকা, মেয়ে মুখীনতার জন্যই ইষ্ট বিমুখতা। তখন ইষ্টের কথা আর মনে থাকবে না, গুরুর কথা আর মনে থাকবে না, উন্মত্ত হয়ে উঠেছে মন। প্রবৃত্তি পরতন্ত্রতা, মানে প্রবৃত্তিতে ডুবে যাওয়া, এবং তদনুরূপ অহমিকার উগ্রতা, অহংকারের উগ্রতা। অহংকার একটা সাংঘাতিক কমপ্লেক্স, মানুষকে খেয়ে ফেলছে। আমি যা বলবো তাই করতে হবে, আমার কথা শুনতে হবে, আমি ভালো বুঝি, বেশি বুঝি। দেখুন, অহংকারের জন্য সম্রাট নিরো রোমকে জ্বালিয়ে দিয়েছিল। অহংকারের জন্য রাবণের পতন হলো। ঠাকুরকে জিজ্ঞেস করা হলো রাবণের পতন হলো কেন? নারী লোলুপতার জন্য তো। বলে নারী লোলুপতা তো আছে, কিন্তু আসল হলো অহংকার। অহংকারটা এত তীব্র হয়েছিল তার যে কোনো মানুষকে আর মানুষ বলে জ্ঞান করতো না বা গুনতি করতো না। তাই বলছেন এই সেক্স কমপ্লেক্স থেকে অহংকারও তৈরি হয়। আর আর এর থেকেই যত গন্ডগোল দুনিয়ার, এটা তার কথা। কিন্তু অনেকে বলে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তাই তো টাকা চাই। তিনি বললেন হ্যাঁ টাকা চাই, কিন্তু নিয়ন্ত্রিত টাকা চাই। যেন তেন প্রকারেণ টাকা জোগাড় করতে হবে। আর এই যে সেক্স কমপ্লেক্সটা তখন কামড়ায়, তখন সেইটাকে ফুলফিল করার জন্য, পরিপূরণ করার জন্য ঠাকুর বলছেন যে টাকা জোগাড় করার জন্য মানুষের মন উন্মত্ত হয়ে ওঠে, হিতাহিত জ্ঞান থাকে না। আর ওই কমপ্লেক্সটার পাল্লায় পড়ে তখন কি হয়? সুস্থ পথে সে চলতে পারে না, তার নিজের অজ্ঞাতে চলতে থাকে। অর্থাৎ প্র্যাকটিক্যালি নিজের যে সেন্সটা, সেই সেন্সটা সে হারিয়ে ফেলে। বলছে যে তখন মনটা আনব্যালেন্সড হয়ে যায়। সুস্থ মস্তিষ্কে স্থির চিত্তে বিচার বিবেচনা ও কর্ম করার প্রয়োজন মেটাবার সামর্থ্য অনেকটা নষ্ট হয়ে যায়। আর অহংকার যে উগ্রভাবে এক একজনকে পেয়ে বসে, তার পেছনে অনেক সময় থেকে বিশেষ কোনো কাম, ওই কমপ্লেক্সটা, সেক্স কমপ্লেক্সটা, এই সেক্স কমপ্লেক্সটাই তাকে অহংকার মদমত্ত করে তোলে, অহংকার পরিপুষ্ট করে তোলে। সে তখন এমনভাবে চলে, দেখতে চায় যে তাকে যেন সমাজের 10 জন মানুষ খুব খাতির করে। কিন্তু এই হামবড়াই চালে নিজের প্রাধান্য জাহির করতে গিয়ে উঠে পড়ে লেগে যায়, তো তখন নিজেকে হাস্যাস্পদ করে তোলে। সেটা কিন্তু সে বোঝে না। তার লঘু গুরু জ্ঞান তখন থাকে না। কে গুরু অর্থাৎ উঁচু, কে লঘু বা হালকা, এসব জ্ঞান থাকে না। এবং যারা তার থেকে উঁচুতে আছে, বয়সের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক, তাদেরকে সে সম্মান করে না, শ্রদ্ধা করে না। বলছেন আহত যৌন প্রবৃত্তি, উন্ডেড সেক্স কমপ্লেক্স, ডেঞ্জারাস জিনিস। কি হয়? থেকে যে অহংকার এবং হীনমন্যতা জন্ম নেয়, তা সর্পিল গতিতে মানুষকে জাহান্নামের দরজায় নিয়ে যায়। সর্পিল গতিতে, মানে সাপের মতো এঁকে বেঁকে নিয়ে চলে যাবে জাহান্নামের দরজায়, ধ্বংসের দরজায় নিয়ে যায়। একরকম আছে ডাকারোখা অহংকারী, তাদের একটা আত্মমুগ্ধতার ভাব থাকে, অন্যকে খাটো করে ফেলে, অন্যকে খাটো করে নিজেকে বড় বলে প্রমাণ করতে চায়। হয়তো কিছু ভালো কাজ করলো, তারও উদ্দেশ্য কিন্তু একই, অন্যকে খাটো করে নিজের অহংটাকে সমৃদ্ধ করে নিজেকে বড় করার চেষ্টা। সে ভালো কাজ যেটা করলো সেটা কিন্তু
কারো ভালোর জন্য বা উপকারের জন্য নয়, নিজের অহংকারটাকে প্রতিষ্ঠা করার জন্য ভালো কাজ করে। আমরা দেখি অনেক অ্যান্টিসোশাল এলিমেন্টও কিন্তু মানুষের উপকার করে। কেন? দুটো কারণ। সমাজে যাতে টিকে থাকতে পারে, 1 নম্বর। 2 হলো যে সমাজে তার একটা স্থান যাতে তৈরি হয়, সে ভালো মানুষ, এইটা কিছু মানুষের কাছে শো করে। সেগুলো গল্পে গল্পে মানুষের কাছে আসে। আমরা আজও শুনি কোনো বিখ্যাত বা কুখ্যাত কোনো অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী সম্পর্কে কেউ হয়তো বললো ও কিন্তু মানুষের উপকার করত। তা দেখুন, সে কিন্তু কনভিন্সড হয়ে আছে তার এই উপকারের কারণটা সে কিন্তু ফুটিয়ে দেখলো না বা জানলো না। তাই মনে রাখতে হবে, কমপ্লেক্স আমাদের জীবনটাকে যে শেষ করে দিচ্ছে, এই শেষ করার হাত থেকে মুক্তি কিন্তু পেতে হবে। তো কিরকম ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি আপনাদের কাছে, ক্লিয়ারলি একটু কনসেপ্টটা পরিষ্কার করি। ঠাকুরকে একদিন একজন জিজ্ঞেস করছে যে যখন প্রবৃত্তি ঘিরে ধরে তখন তো মাথা নষ্ট হয়ে যায়, তখন কি করার আছে? ঠিক কথা, বাঁচার উপায়। ঠাকুর বলছেন এটাই তো ওয়ার বা যুদ্ধ জীবনের। তুমি জন্ম নিয়েছ এই যুদ্ধটা করার জন্য, এই সংগ্রামটা করার জন্য, যাতে প্রবৃত্তিকে কাবু করতে পারো, কবজায় আনতে পারো। বলছেন কমপ্লেক্স সবল থাকুক, সবল কমপ্লেক্সই দরকার, তার নিস্তেজ মানুষ হয়ে যাবে, কিন্তু তার কন্ট্রোলটা, বলগাটা নিজের হাতে থাকবে। আমি আমার সব প্রবৃত্তি দিয়ে একমাত্র আমার গুরু বা ইষ্টের উদ্দেশ্য পূরণ করব, আমার ব্যক্তিগত উদ্দেশ্য নয়। দারুণ কথা বললেন। তা এইটা কিন্তু আমাদের জীবনের আসল কথা, মনে রাখতে হবে আমাদের ভালোভাবে। এবার এই প্রবৃত্তির সঙ্গে লড়াইটা ঠাকুর বলছেন সারা জীবনই চালিয়ে যেতে বলছেন, সারা জীবন। তিনি একটা নিজের যে ঘটনা আপনারা হয়তো অনেকে পড়েছেন বইতে বা শুনেছেন, তিনি নিজেই বলছেন আমার রসগোল্লার নেশা খুব ছিল, আমাকে কাবু করে ফেলেছিল। ওই রসগোল্লা যে লোভটা, ওটা আমাকে হারিয়ে দিয়েছিল খুব বাচ্চা বেলায়। যে সময় ঝোঁক চাপতো তখন যেন অবশভাবে আমাকে টেনে নিয়ে যেত মিষ্টির দোকানটার দিকে। মানে প্রবৃত্তি যখন ধরে না, অবশ হয়ে যায়, তখন আর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, আর আটকাতে পারে না। তখন কি করলাম, আমি বুঝলাম যে যখন ঝোঁকটা চাপবে তখন আমার মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে হবে। একদিন আমি হঠাৎ নেশা পেয়ে গেল, রসগোল্লার নেশা। আমি খামাকে একজনের সঙ্গে ঝগড়া শুরু করে দিলাম, যাতে ওই মোমেন্টটা, ওই মুহূর্তটা, ওই সময়টা কেটে যায়। আমি বুঝতে পেরেছিলাম ওই মুহূর্তটা কেটে গেলে তখন আর কমপ্লেক্সটা আমাকে আর কাবু করবে না, ছেড়ে চলে যাবে। কমপ্লেক্সের তো আছে, প্রাণ আছে। প্রবৃত্তিগুলো তো আর ইনার্ট বস্তু নয়, জড় বস্তু নয়, ছেড়ে চলে যাবে বলে। একদিন তো আমি কলাই খেতে গিয়ে কলাই গাছে শেকড় ধরে শুয়েছিলাম অনেকক্ষণ, যাতে আমাকে ও না টানতে পারে। চিন্তা করুন কি সুন্দর কথা বলছেন যে আমি বুঝেছি, প্র্যাকটিক্যাল বুঝেছি, করে বুঝেছি যে ঝোঁকটা যখন আসে সেই সময় সেই ঝোঁকটা দিয়ে অন্য কোনো ভালো কাজে মনটাকে নিয়োজিত করতে হবে, অন্য কোনো কাজের দিকে মনটাকে ঠেলে দিতে হবে। সেই মুহূর্তটা, সেই সময়টা কেটে গেলে কিন্তু তখন আর সেই প্রবৃত্তি অ্যাক্টিভ থাকে না। ওর একটা মেয়াদ আছে, টাইম মেয়াদ আছে সব কমপ্লেক্সে। আপনারা এগুলো বোঝেন, কমপ্লেক্সের একটা টাইম মেয়াদ আছে, তারপরে সেটা থাকে না। লোভের যেমন আছে, ক্রোধেরও একটা টাইম মেয়াদ আছে। তা বলছে ক্রোধটা যখন ওঠে তখন চুপ করে থেকে একটু নাম করলে পারিস, কিছু না বলে কাউকে, তখন চুপ করে থেকে, কিংবা চুপ করে থেকে শুধু নাম নয়, প্রয়োজনে কোনো বই পড়তে পারিস, ভালো বই পড়তে পারিস, তাহলে কিন্তু ক্রোধটা কমে যাবে। যদি উত্তর দিতে ইচ্ছা হয় খুব রেগে মেগে, তখন দিবি না, তখন চুপ করে যাবে, হজম করবি। তখন উত্তরটা না দিলে তো কিছু হবে না, তোর কোনো ক্ষতি হবে না।
ঠাকুর বলছেন। তাহলে কমপ্লেক্সকে জয় করতে হবে, মেরে ফেললে নয়, দমন নয়, দমন পীড়ন না। দমন পীড়ন করলে তো পুরুষের পুরুষত্ব চলে যাবে, নারীর নারীত্ব চলে যাবে। তাই দমন পীড়ন নয়, তাকে কন্ট্রোলে আনতে হবে, হাতের মুঠোয় আনতে হবে। তাহলে আজকের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমি খুব ছোট করে আপনাদের কাছে আলোচনা করলাম। তাহলে কমপ্লেক্সের মূল উৎস হচ্ছে সেক্স কমপ্লেক্স বা কামেরই সব কাচ্চা বাচ্চা। আবার সেক্স কমপ্লেক্স উন্ডেড হলে, আহত হলে কি হয় সেটাও বললাম। এর অনেক রকম আছে, আরো বিশেষ ধরনের কমপ্লেক্স আছে যে কমপ্লেক্সগুলো খুব মারাত্মক। অডিও পাস কমপ্লেক্স, এটা নিয়ে পরে আরেকদিন আলোচনা করব। অডিও পাস কমপ্লেক্স সম্পর্কে কেনই বা অডিও পাস নাম দেওয়া হলো কমপ্লেক্সটা, সেটা নিয়ে আলোচনা করব। আজকে আর আলোচনা বাড়াবো না। কমপ্লেক্স নিয়ন্ত্রণ বা কন্ট্রোল না করলে মানুষের জীবনে সুখ হয় না। কেউ যদি অনর্গল সিগারেট খেয়ে যায় বা অনর্গল চা খেয়ে যায়, তাহলে কি হবে? পরবর্তীকালে তার চায়ের স্বাদ আর সে পাবে না। ধরা যাক, আমি একটা, যদিও সিগারেটটা ভালো জিনিস নয়, তবুও বলি, কেউ হয়তো সিগারেট অনর্গল খাচ্ছে, মুখটা তেতো হয়ে যাবে, সিগারেটের স্বাদ পাবে না। তার মানে কি, অতিরিক্ততা যদি থাকে, কমপ্লেক্সটা যদি নিয়ন্ত্রণে না থাকে, অতিরিক্ততা থাকে, তাহলে আমাদের অর্গানগুলো নষ্ট হতে থাকে। কমপ্লেক্সে অর্গানটা নষ্ট হয়ে যায় অতিরিক্ততা যদি থাকে। যা হোক, আজকে আর বিশেষ আলোচনা করবো না, অনেকটা সময় চলে গেল। তা কেন এটা আলোচনা করলাম? আজকের বর্তমান সমাজের মানুষের পরিস্থিতি দেখে এটা আলোচনা করলাম। শেষ করি ঠাকুরের একটা কথা দেখে। ঠাকুর 1967 সালে তার মহাপ্রয়াণের মাত্র বছর দুয়েক আগে বলেছিলেন, কমপ্লেক্সের যে দাপাদাপি শুরু হয়েছে, মানুষের অস্তিত্ব থাকবে কি না সন্দেহ। আমি খুব ভয় পাই এটা ভেবে, যে পারস্পরিক হানাহানি, বিবাদ, খুনোখুনি, মারামারির মধ্যে দিয়ে মানুষ না জানি শেষ হয়ে যায়। পরমপিতার বেস্ট প্রোডাকশন হচ্ছে মানুষ, বেস্ট সৃষ্টি। এই সৃষ্টি যদি চলে যায়, তাহলে পরমপিতা এসে কিভাবে লীলা করবেন, এইটুকু তিনি বললেন। এই কথা বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, খুব সুন্দর থাকুন, প্রবৃত্তিকে জয় করে একটা পৃথিবীতে অনাবিল আনন্দ উপভোগ করুন এই দুনিয়ার। এই কথা বলে আজকের কথা শেষ করলাম।